জুতেনপুরি নামের একটা গ্রাম ছিল, যেখানকার লোকেরা জুতো আর চটি পরতো না। যখনই কেউ জুতো পরার চেষ্টা করত, তার জুতো নিজে নিজেই ফেটে যেত। এই কথাটা শহরে থাকা রোহিত জানতে পারে, যে একটা নিউজ রিপোর্টারের কাজ করত। সেই নিউজের জন্য রোহিত জুতেনপুরি গ্রামে পৌঁছে যায়। আজকে আমি এটা জেনেই দম নেব যে এই গুজবটা কি আদৌ সত্যি নাকি এটা শুধু একটা গুজব। এখানকার সব কথা শুনে নিউজ চ্যানেলে গিয়ে আমি একটা রিপোর্ট তৈরি করব। আগে এখানকার গ্রামবাসীদের সাথে আমাকে কথা বলতে হবে। যেই মাত্র রোহিত গ্রামে পা রাখে, তার জুতো ফেটে যায়। আরে, এটা আবার হঠাৎ করে ফেটে গেল কি করে? সেই সময় নিশান্ত নামের একজন ব্যক্তি সেই রাস্তা দিয়েই পায়ের মলম নিয়ে নিজের বাড়ি যাচ্ছিল। তখন সে রোহিতকে বলে ওঠে, এই গ্রামে জুতো আর চটি কেউ পরতে পারে না, বুঝেছো দাদা? এটাই হলো এই গ্রামের অভিশাপ। যখনই কেউ এই গ্রামে আসে না, তখন সেই গ্রামকে জুতো আর চটি ছাড়াই ঘুরতে হয়। তার মানে এটা গুজব নয়, এটা সত্যি কথা। এই গ্রামের লোকেরা সত্যি অনেক কষ্টকর দিন কাটিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, এই গ্রামের প্রত্যেক 3 দিন অন্তর কারুর পায়ে কিছু না কিছু অবশ্যই হতেই থাকে। আরে, আমি নিজেই আমার মায়ের পায়ের জন্য ওষুধ নিয়ে যাচ্ছি তো। নিশান্ত সেই রিপোর্টার রোহিতকে নিজের বাড়িতে নিয়ে যায় আর নিজের মায়ের সাথে দেখা করায়। আর রোহিত নিশান্তের মাকে সেই গ্রামের শ্রাপের ব্যাপারে জিজ্ঞাসা করে। বড় মা, আপনি ঠিক আছেন তো? এখন বলো সোনা, সমস্ত গ্রামবাসীদের এই রকম নরকের মধ্যে থেকে যেতে হয়। এই কড়া রোদের মধ্যে আমাদের পা পুড়ে যায়। বড় মা, এই গ্রামের অভিশাপের ব্যাপারে কি আপনি আমাকে বলতে পারবেন? বাবু, এটা তো আমি জানি না। যখন থেকে আমি জন্ম নিয়েছি, এখানে এরকমটাই চলছিল। কিন্তু আমি শুনেছি যে এই গ্রামের পাহাড়ে একটা গুফা আছে, যার ভেতরে একজন সাধু আছেন। হয়তো উনি এই অভিশাপের ব্যাপারে নিশ্চয়ই কিছু জানেন। বড় মা, আপনি চিন্তা করবেন না। আমি পুরো চেষ্টা করব এই গ্রামটাকে অভিশাপ মুক্ত করার জন্য। তোমার অনেক অনেক ধন্যবাদ সোনা। রোহিত গ্রামের সেই উঁচু পাহাড়ের রাস্তায় রওনা দেয়। ওখানে যাওয়া মাত্রই সে একটা বড় গুফা দেখতে পায়, যার মধ্যে একজন সাধু ধ্যান মুক্ত হয়ে বসেছিলেন। রোহিত ওনাকে দেখে বলে ওঠে, সাধু মহারাজ, আমার নাম রোহিত। আমি শহর থেকে গ্রামে এই জন্য এসেছি, জুতোর অভিশাপের ব্যাপারে আমি কিছু লিখতে চাই। কিন্তু এখন এই গ্রামটাকে আমি এই অভিশাপ থেকে মুক্ত করতে চাই। সাধু নিজের চোখ খোলেন আর বলেন, আমি তোমার কথা শুনতে পেরেছি বাবা। বলো, এই গ্রামটাকে তুমি কেন অভিশাপ মুক্ত করতে চাইছো? তুমি তো এখানকার কথাগুলো লিখতে চেয়েছিলে, তাই না? হ্যাঁ সাধু মহারাজ, আমি তো এসেছিলাম সেই জন্যই। কিন্তু যখন আমি নিশান্ত আর ওর মায়ের সাথে দেখা করলাম, তখন অভিশাপে কষ্ট পাচ্ছে মানুষের যন্ত্রণা বুঝলাম। তাই এই অভিশাপের ব্যাপারে আপনার কাছে জানতে চাইছি, যাতে আমি অভিশাপটাকে নষ্ট করে দিতে পারি। ঠিক আছে, যদি তাই হয় তাহলে এর পেছনের গল্পটা আমি তোমাকে বলছি, যেটা এই মুহূর্তে গ্রামের মধ্যে কেউই জানে না, কিন্তু এই গ্রামের বাইরের তুমি। তাই এই গল্পটা তুমি অবশ্যই জানতে পারো। অনেক পুরনো গল্প এটা। যখন আমার পূর্বপুরুষরা প্রেমদাস বাবু গ্রামে গ্রামে যাত্রা করে বেড়াতেন, একদিন খুব বৃষ্টির মধ্যে এই গ্রামে এসে পৌঁছেছিলেন। ও গ্রামের লোকেদের বাড়িতে গিয়ে পৌঁছয়। শুনুন, দয়া করে আপনার বাড়িতে আজকে আমাকে একটু থাকার জায়গা দিয়ে দিন না, দয়া করে। আমি আমার সাথে কোনো বস্তু নিয়ে আসি না, সেই জন্য আপনার বাড়িতে বেশি জায়গাও লাগবে না। না না, আপনাকে আমার বাড়িতে আমি থাকতে দিতে পারি না। আপনি অন্য কোথাও যান তো। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি অন্য কোথাও চলে যাব তাহলে। প্রেমদাস বাবু সব দরজায় গিয়ে ঠক ঠক করে, কিন্তু এই তুফানের রাত্রে কেউ ওনাকে আশ্রয় দেয়নি, জানো তো। তখন গিয়ে প্রেমদাস বাবু এই গুহার মধ্যে চলে আসেন, আর প্রথম মানুষ উনিই হন এই গুহার যিনি খোঁজ করেন। পরের দিন যখন তুফান থেমে যায়, তখন প্রেমদাস বাবু আবার গ্রামের লোকজনদের বাড়িতে গিয়ে পৌঁছয়। শুনছেন, খাবার জন্য কিছু পাওয়া যাবে কি? ভালো হবে তাহলে আর কি। খুব না না, যদি আমরা আপনাদেরকে খাবার দেব, তাহলে প্রত্যেক দিন তোমরা এখানে এসে খাবার চাইবে, জানি তো। আসলে আমি একজন পথযাত্রী যে একটা গ্রাম থেকে অন্য গ্রামে যায়।
আমি শুধু কিছুক্ষণের জন্যই এই গ্রামে রয়েছি, সেই জন্যই আপনার কাছ থেকে খাবারটা আমি চাইছিলাম। বললাম না যে খাবার পাবে না তুমি? কোথা কোথা থেকে চলে আসে জানি না। প্রেমদাস বাবু প্রতি বাড়ি বাড়ি খাবার চাইতে থাকেন, কিন্তু কেউ ওনাকে খাবার দেয় না, জানো তো। ওনার চটিটা একেবারে পুরোপুরি ক্ষয়ে গিয়েছিল। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই জগতে এত বড় এত ভালো মানুষ থাকে, কিন্তু আমি এই গ্রামে একজনও ভালো মানুষকে দেখতে পেলাম না যার ভেতরে মনুষ্যত্ব বেঁচে রয়েছে। প্রেমদাস বাবু পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিলেন, খাবারের জন্য খাবার পেলেন না, আর পড়ার জন্য চটিও পেলেন না। ওনার পায়ে খুব জ্বলছিল। তখন উনি একটা গাছ দেখতে পান। আজকে আমি সত্যিই খুব ক্লান্ত হয়ে গিয়েছি, এই গাছের নিচে বসে একটু বিশ্রাম করে নি। যখন প্রেমদাস বাবু বিশ্রাম করার জন্য এই গাছের নিচে বসেন, তখন গ্রামের কয়েকজন লোকজন ওখানে চলে আসে আর প্রেমদাস বাবুকে বলে, এই দেখো, এই সাধুটা এখনো এখানেই রয়েছে। লোকজনের কাছ থেকে ভিক্ষা চাই কালি, আর ওর কাছে তো একটা চটিও নেই। এই চলো চলো, আমরা ওকে একটু বিরক্ত করি, চলো ওকে চটি দিয়ে দিই আমরা, চলো। এমনিতেও ওনার কাছে এটারই তো কমতি রয়েছে। ওরা দুজন মিলে নিজেদের বাঁ পা ডান পায়ের আলাদা আলাদা চটি জুটো প্রেমদাস বাবুর পায়ের কাছে রেখে দেয় আর ওনাকে ডাকে, সাধু, আপনার জন্য কিছু নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, একবার চোখটা খুলে দেখুন যে কি এনেছি। প্রেমদাস বাবু যখন ঘুম থেকে ওঠেন তখন দেখতে পান যে দুটো আলাদা আলাদা জোড়ার চটি ওনার পায়ের কাছেই রাখাই রয়েছে। এই নিন আপনার জন্য চটি। এখন আপনার পা একেবারে ঠিক হয়ে যাবে আর আমাদের গ্রামবাসীদের মনোরঞ্জনও হয়ে যাবে আর কি। আরে তোমরা সাহায্য করনি সেটাই একটা বিশাল বড় অন্যায়, কিন্তু একজন সাধুকে এইভাবে তোমরা বিরক্ত করছো। হ্যাঁ, ঈশ্বরেরকে ভয় পাও না তোমরা দুজন? হ্যাঁ, যাও, তোমাদের সবাইকে আমি অভিশাপ দিচ্ছি, যেইভাবে আমার পা চটি ছাড়া রয়ে গেল, তো এই গ্রামে ঠিক সেইভাবেই তোমাদের পাও সারা জীবন চটি ছাড়াই থাকবে। আমাদের ক্ষমা করে দিন, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের এটা করা উচিত হয়নি। এই গ্রামের অভিশাপের তো এটাই কারণ বাবা। আচ্ছা সাধু মহাশয়, এখন আপনি আমাকে বলুন, এই অভিশাপ থেকে কি করে মুক্ত করা যায়? গ্রামবাসীদের মিলে 3টে সোনার জুতো তৈরি করতে হবে, আর এই পাহাড়ের একেবারে শিখরে গিয়ে রেখে আসতে হবে, আর এই গ্রামের 3 জন সাধুকে প্রধানের হাত দিয়ে সোনার চটি পরিয়ে দিতে হবে, বুঝেছো? তবে এই অভিশাপ মুক্ত হবে গ্রাম। তার উপর এই গ্রামে আবার জুতোর বর্ষা হতে থাকবে। আচ্ছা, আমি এক্ষুনি গিয়ে গ্রামবাসী আর প্রধান মশাইয়ের সাথে দেখা করছি আর কথাগুলো বলে দিচ্ছি সব। রোহিত পাহাড় থেকে নিচে নেমে আসে আর প্রধানের বাড়িতে যায়। প্রধান মশাই, আপনার সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগছে। অবশ্যই ধন্যবাদ। আর আপনি কে? আমি হলাম একজন রিপোর্টার, আপনার গ্রামের এই জুতোর অভিশাপের ব্যাপারে কথা বলতে চাই আর কি। আচ্ছা বলুন বলুন, কি বলতে চান বলুন। রোহিত প্রধানকে সমস্ত কথা বলে দেয় যেটা সে সাধুর কাছে শুনেছিল। আচ্ছা তাহলে এই ব্যাপার, যদি এই জুতোর অভিশাপকে এই গ্রাম থেকে বের করতে চাই, তাহলে 3 জন সাধুকে সোনার জুতো তৈরি করে দিতে হবে তো, আরও 3টে সোনার জুতো তৈরি করে পাহাড়ের শিখরে গিয়ে পৌঁছে রেখে দিতে হবে তো। আগে প্রধান মহাশয়, আমি এক্ষুনি গ্রামে বৈঠক ডাকছি, ঠিক আছে? প্রধান বাবু গ্রামে পঞ্চায়েত ডাকেন আর তাদেরকে সমস্ত কথা বলেন, আর গ্রামবাসীরা ওনার সাথ দেওয়ার জন্য সহমতি জানায়। কিন্তু তাদের মাঝখানেই পাণ্ডু নামের একজন ব্যক্তি ছিল। কিন্তু এটার কি গ্যারান্টি থাকবে যে অভিশাপ মুক্ত হয়ে যাব? হ্যাঁ, কি জানি, আমরা সোনার জুতো তৈরি করার পরেও পাহাড়ে শিখরে গিয়ে সেটা রেখেও এলাম, তারপরে এই বদমাইশ লোকটা চুরি করে নেবে, তাই না? গ্রামবাসীরা পাণ্ডুর কথায় সহমতি জানাতে শুরু করে, যেটা দেখে রোহিত পাণ্ডু আর গ্রামবাসীদের বলে, প্রমাণ অবশ্যই পাবে। আগে সোনার জুতো আর সোনার চটি পাহাড় আর ওই 3 জন সাধুকে দেওয়ার পরে, তারপরেই গ্রামের জুতোর পর্সা হবে, ঠিক আছে? আর যদি তা না হয় তাহলে আমি নিজে ওই সোনার দামের মূল্য আপনাদেরকে দিয়ে দেব। এটা শুনে সমস্ত গ্রামবাসীরা তার কথায় সহমতি জানায় আর 3টে সোনার জুতো বানিয়ে পাহাড়ের চূড়ায় রেখে দেয়।
আর 3টে সোনার চটি বানিয়ে 3জন সাধুকেও দিয়ে দেয়। এখন যেই মাত্র পরের দিন সকাল হয়, পুরো গ্রামে জুতোর বৃষ্টি হতে শুরু করে। তোমাকে অসংখ্য ধন্যবাদ রোহিত। তুমি যদি না থাকতে তাহলে আজকের এই চমৎকার আমরা কোনোদিনও দেখতে পেতাম না, আর এই গ্রাম থেকে অভিশাপ কখনোই মুক্ত হতো না। আরে তার কোনো দরকার নেই প্রধান মহাশয়, শুধু লক্ষ্য রাখবেন সব সময় মানুষের উপকার করতে পারেন যেন আপনারা, আর কখনো কোনো সাধুকে যেন অবশ্যই বিরক্ত করবেন না। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে প্রথম দিকে সন্দেহ করেছিলাম। সবাই খুশি, আমিও খুশি। এবার আমি গিয়ে আমার রিপোর্টটা লিখব। রোহিত নিজের শহরের জন্য রওনা দেয়, আর গ্রামের অভিশাপও ভেঙে যায়।